হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো 2024 সালে যে সমস্ত পরীক্ষা হয়েছিল তার মধ্যে থেকে বাছাই করা 100টি প্রশ্ন নিয়ে 100টি ভূগোলের প্রশ্ন আনা হয়েছিল আমাদের এই ভিডিওতে, যার মধ্যে 50টি প্রশ্ন আমরা আগে পার্ট ওয়ানে আলোচনা করেছি 50টি প্রশ্ন নিয়ে, এবং আজকে বাকি 50টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। সবার প্রথম প্রশ্ন, যেটা 51 নম্বর প্রশ্ন, সেটা হলো মেরু অঞ্চলে এবং বিষুবরেখায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা যথাক্রমে কত? অপশানে রয়েছে 8 কিলোমিটার এবং 18 কিলোমিটার, 16 কিলোমিটার এবং 6 কিলোমিটার, 4 কিলোমিটার এবং 16 কিলোমিটার, আর অপশান ডিতে রয়েছে 18 কিলোমিটার এবং 8 কিলোমিটার। আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে যত স্তর রয়েছে তার মধ্যে সবথেকে নিচের যেই স্তর, যেটা ভূপৃষ্ঠের সবথেকে কাছের স্তর, যেই স্তরে আমরা বসবাস করি, সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। আর এই ট্রপোস্ফিয়ারের যেই উচ্চতা সেটা মেরু অঞ্চলে সবথেকে বেশি, 18 কিলোমিটার, আর বিষুব রেখা বা নিরক্ষীয় অঞ্চলে এটা 8 কিলোমিটার। এর কারণ এরকম, কারণ পৃথিবী সম্পূর্ণ গোলক নয়, পৃথিবী একটা অর্ধগোলক। সেই জন্য পৃথিবী যদি অর্ধগোলকের মতো হয় এবং তার চারপাশে যদি গোলাকার বায়ুমণ্ডল থাকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দুদিকে, ওপরে আর নিচের মেরুর দিকে বায়ুমণ্ডলের যে স্তর তার দূরত্ব একটু বেশি। আর নিরক্ষীয় অঞ্চলে, যেটা এই দুটো অঞ্চল, সেখানে বায়ুমণ্ডলের স্তরের দূরত্বগুলো একটু কম। সেই জন্যই মেরু অঞ্চলে কী হয়, ট্রপোস্ফিয়ারের উচ্চতা একটু বেশি থাকে, আর বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে এটা কম থাকে। আমাদের পরের প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাবের জন্য সবথেকে বেশি দায়ী বায়ুমণ্ডলের কোন স্তরটি? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? তো আমরা যেটা জানি, ভূপৃষ্ঠের সবথেকে কাছের স্তর হলো ট্রপোস্ফিয়ার, এবং আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন, আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন পরিবর্তন কিন্তু এই স্তরেই হয়ে থাকে। আর এই স্তরই সবথেকে বেশি দায়ী গ্রিন হাউস প্রভাবের জন্য। সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন অঞ্চলে লু নামক উষ্ণ বাতাস প্রবাহিত হয়? পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ভারতে, উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে নাকি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতে? সঠিক উত্তর যেটা, সেটা হলো উত্তর এবং উত্তর পশ্চিম উত্তর পশ্চিম ভারতে গরমকালে বা গ্রীষ্মকালে এই লু নামক বাতাস প্রবাহিত হয়। ভারতের আরও কিছু আঞ্চলিক বায়ু আমরা দেখে নিই। লু, যেটা আমরা বললাম, উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের গরম এবং শুষ্ক ধূলিঝড়পূর্ণ বায়ু, সেটা সাধারণত গ্রীষ্মকালেই প্রবাহিত হয়। আর একটা হলো কালবৈশাখী, যেটা আমাদের এদিকে প্রবাহিত হয় পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যায় আকস্মিক যেই ঝড় বৃষ্টি হয় গ্রীষ্মকালে, সেটাকে কালবৈশাখী বলা হয়। আর একটা হলো বরদৈছিলা, এটাও কালবৈশাখীর মতোই একটা ঝড় বৃষ্টি, সেটা উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টি এবং বজ্রঝড়, এটা গ্রীষ্মকাল এবং বর্ষাকালে দেখা যায়। আর এই বরদৈছিলা সাধারণত দেখা যায় আসামে। তারপর হলো মাহুত বা মাওয়াত, এটা উত্তর ভারতের শীতকালীন ঠান্ডা এবং শুষ্ক বায়ু, এবং এটি সাধারণত শীতকালেই প্রবাহিত হয়। তারপর হলো সান্তা আনা। সান্তা আনা পশ্চিম ভারতের মরুভূমি এলাকায় প্রবাহিত হয়। এটি এক ধরনের উষ্ণ এবং শুষ্ক বায়ু। তারপর হলো পালঘাট উইন্ডস বা পালঘাট বায়ু, এটা কেরালার পালঘাট গিরিখাত দিয়ে প্রবাহিত হয় এবং এটা একটা আর্দ্র বাতাস, এটা সাধারণত বর্ষাকালে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কোনো স্থানের জলবায়ুর ওপর প্রভাব ফেলে না? ভূমিরূপ, মাটির ধরন, অবস্থান নাকি সমুদ্র থেকে দূরত্ব? সঠিক উত্তর যেটা, সেটা হলো মাটির ধরন বা মৃত্তিকার প্রকৃতি কীরকম সেটা সেই স্থানে জলবায়ুর ওপর প্রভাব ফেলে না। বাকি যেগুলো রয়েছে, ভূমিরূপ, যেমন ভূমিরূপ সেখানকার কীরকম হবে, সেটা কি সমতল অঞ্চলটিকে সমতলে অবস্থিত, মালভূমি এলাকায় অবস্থিত, নাকি পার্বত্য এলাকায় অবস্থিত, তার উপর সেই অঞ্চলের জলবায়ু প্রভাব ফেলে। যেমন পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল আমরা যদি দেখি, সেখানে টেম্পারেচার অনেকটাই কম, আর সমতলে কিন্তু ওয়েদারটা ভালো থাকে, সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতিরই হয়। আর আরেকটা যেটা, সেটা সমুদ্র থেকে দূরত্বের ওপরও নির্ভর করে সেই অঞ্চলের জলবায়ু কীরকম হবে। সমুদ্র থেকে যদি খুব বেশি দূরে কোনো অঞ্চল অবস্থিত হয়, তাহলে সেখানকার জলবায়ু যেটা হয় সেটা চরম ভাবাপন্ন হয়। আর অবস্থান বলতে, যদি কোনো অঞ্চল মকর ক্রান্তি রেখার অবস্থিত হয় বা কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত হয়, বা মেরু অঞ্চলে অবস্থিত হয় কোনো এলাকা, বা নিরক্ষীয় অঞ্চলের উপর যদি অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জলবায়ু বিভিন্ন ধরনের হয়। তো এগুলোই হলো জলবায়ুর ওপর প্রভাব ফেলে এই সব জিনিসগুলোই, ভূমিরূপ, অবস্থান এবং সমুদ্র থেকে দূরত্ব। আর যেটা প্রভাব ফেলে না, সেটা হলো মাটির ধরন। পরের প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন,
সূর্যের প্রায় 70% অংশ কী দ্বারা গঠিত? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন নাকি হিলিয়াম? সঠিক উত্তর যেটা সেটা হলো হাইড্রোজেন। সূর্যের শক্তির সূর্যের যেই শক্তি সেই শক্তির মূল উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বা নিভীকরণ বিক্রিয়া, যেখানে কি হয় দুটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে এবং এর সাথে উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি। পরের প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের সব থেকে ওপরের স্তরকে কি বলা হয়? ম্যান্টাল, কোর, ম্যাগমা নাকি ভূত্বক? পৃথিবীর যে পৃষ্ঠ যেটার উপর আমরা বসবাস করি সেটাই হলো ভূত্বক বা ক্রাস্ট। এটাই পৃথিবীর সব থেকে ওপরের স্তর। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই পৃথিবীর এই স্তরগুলো সম্পর্কে। পৃথিবীকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হলো ভূপৃষ্ঠ বা ক্রাস্ট, ম্যান্টাল এবং কোর বা কেন্দ্র। এই ক্রাস্ট বা ভূপৃষ্ঠ দুটি ভাগে বিভক্ত, একটা হলো মহাদেশীয় ভূপৃষ্ঠ যেটা 30 থেকে 70 কিলোমিটার অবধি বিস্তৃত এর থিকনেস, আর একটা হলো মহাসাগরীয় ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ বা ওশানিক ক্রাস্ট, এর যে থিকনেস বা পুরুত্ব সেটা একটু কম হয়, সেটা হলো 5 থেকে 10 কিলোমিটার অবধি বিস্তৃত। আর এই ক্রাস্ট বা ভূপৃষ্ঠের প্রধান উপাদান হলো সিলিকা আর অ্যালুমিনিয়াম, SiO2 এবং অ্যালুমিনিয়াম। আর এই ভূপৃষ্ঠ আমরা বললাম দুটি ভাগে বিভক্ত, একটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় ভূপৃষ্ঠ, এটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং এর ঘনত্ব কম হয়। আর একটা হলো মহাসাগরীয় ভূপৃষ্ঠ বা ওশানিক ক্রাস্ট, এটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবং এর ঘনত্ব বেশি। এই স্তরটিকে বলা হয় শিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এই ভূপৃষ্ঠের এই স্তরটিকে শিয়াল বলা হয়। শিয়ালের SI এটা দিয়ে সিলিকাকে ডিনোট করা হয়, আর AL দিয়ে অ্যালুমিনিয়ামকে ডিনোট করা হয়। ও পরের স্তর হলো ম্যান্টল। এটি ভূপৃষ্ঠের একদম নিচে অবস্থিত এবং এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম স্তর। এর যে পুরুত্ব বা থিকনেস এটা হলো 2900 কিলোমিটার। আর এর প্রধান উপাদান হলো সিলিকা, ম্যাগনেসিয়াম এবং লোহার বিভিন্ন অক্সাইড। আর ম্যান্টেলকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো আপার ম্যান্টেল বা উপরের ম্যান্টেল, এটা আংশিক গলিত এবং প্লাস্টিকের মতো। আর একটা হলো লোয়ার ম্যান্টেল বা নিচের ম্যান্টেল, এটা কঠিন এবং অত্যন্ত উচ্চ চাপযুক্ত। আর এই ম্যান্টেলকে সীমা বলা হয়। সীমাতে যেই SI সেটার মানে হলো সিলিকন, আর MA দিয়ে ম্যাগনেসিয়ামকে ডিনোট করা হয়। আর এই অঞ্চলে ভূগর্ভস্থ প্রবাহ হয় বা কনভেনশনাল কারেন্ট হয়। এরপর হলো কেন্দ্র বা কোর, পৃথিবীর সবথেকে গভীরতম স্তর যেখানে তাপমাত্রা এবং চাপ সবথেকে বেশি। কোরের যেই পুরুত্ব সেটা হলো 3470 কিলোমিটার। আর এর প্রধান উপাদান হলো লোহা এবং নিকেল। কোরও দুটি অংশে বিভক্ত, একটা হলো আউটার কোর, এটা গলিত ধাতু দিয়ে তৈরি এবং সাধারণত তরল, আর একটা হলো অভ্যন্তরীণ কোর বা ইনার কোর, এটা কঠিন ধাতু দিয়ে তৈরি। এই স্তরকে নিফে বলা হয়। আর নিফে বলা হয় কারণ এটা নিকেল এবং আয়রন, যেটাকে ফেরাস বলি এবং Fe দিয়ে ডিনোট করি, সেটা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। আর এই কোরই আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য দায়ী। পরের প্রশ্ন, 57 নম্বর প্রশ্ন হলো ভারতের উড়িষ্যা রাজ্যের কোন এলাকায় লৌহ আকরিকের জন্য বিখ্যাত? কেমাঙ্গুড়ি, নয়ামুন্ডি, ময়ূরভঞ্জ নাকি বর্ধমান? সঠিক উত্তর যেটা সেটা হলো ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ লোহার আকরিকের জন্য বিখ্যাত এবং এটা উড়িষ্যায় অবস্থিত। 58 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবথেকে ঘন বা ডেন্স এবং স্থিতিশীল মৌল কোনটি? টাংস্টেন, অসমিয়াম, অ্যালুমিনিয়াম নাকি রেডিয়াম? সঠিক উত্তর যেটা সেটা হলো অসমিয়াম। অসমিয়াম সবথেকে ঘন ধাতু এবং সবথেকে স্টেবল মৌল। স্টেবল মানে যদি এটাকে খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে এটা সহজে বিক্রিয়া করে না, সেই জন্য একে স্থিতিশীল বলা হয়। 59 নম্বর প্রশ্ন, পৃথিবীর মহাদেশীয় ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন খনিজটি? ফেলসপার, কোয়ার্টজ, পাইরক্সিন নাকি মাইকা? সঠিক উত্তর যেটা সেটা হলো ফেলসপার। পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে যে খনিজ পাওয়া যায় সেটা হলো ফেলসপার। পরের প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, পৃথিবীর কঠিন ভূত্বক বা কঠোর ওপরের স্তরকে কি বলা হয়? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার নাকি ম্যান্টল? সঠিক উত্তর যেটা সেটা হবে লিথোস্ফিয়ার। পৃথিবীর কঠিন ভূত্বক বা কঠোর উপরের স্তরকে বলা হয় লিথোস্ফিয়ার। 61 নম্বর প্রশ্ন, ব্লাড মুন শব্দটি দিয়ে কি বোঝায়? সূর্যগ্রহণ, অর্ধচন্দ্র, চন্দ্রগ্রহণ নাকি পূর্ণিমা? সঠিক উত্তর হলো চন্দ্রগ্রহণ বলে ব্লাড মুনকে। চন্দ্রগ্রহণের সময় কি হয়, কিছুক্ষণের জন্য যেই চাঁদ তার রং একদম টকটকে লাল রঙের হয়ে যায়, সেজন্যই এটাকে ব্লাড মুন বলা হয়। চন্দ্রগ্রহণকে এই জন্যই ব্লাড মুন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ভূত্বকের প্রধান উপাদান কি? অক্সিজেন এবং লোহা, অক্সিজেন এবং সিলিকন, অক্সিজেন ও লোহা, সিলিকন ও অ্যালুমিনিয়াম?
সঠিক উত্তর যেটা অক্সিজেন এবং সিলিকন, সেটা পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তার মধ্যেও অক্সিজেন এবং সিলিকনের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন, তারপর পাওয়া যায় সিলিকন। 63 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রকে কি বলা হয়? লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার নাকি সেন্ট্রোস্ফিয়ার? এইমাত্র আমরা বললাম লিথোস্ফিয়ার, এটা বলা হয় ভূত্বককে, সবথেকে বাইরের অংশকে। আর পৃথিবীর কেন্দ্রকে যেটা বলা হয় সেটা হলো সেন্ট্রোস্ফিয়ার, এটা বলা হয় পৃথিবীর কেন্দ্রকে। 64 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখাটি কোন মহাসাগরের মধ্য দিয়ে অতিক্রম করে? আন্টার্কটিক, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর? সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটি গিয়েছে। 65 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের মধ্য দিয়ে বিষুবরেখা অতিক্রম করে না? গ্যাবন, থাইল্যান্ড, উগান্ডা নাকি ইন্দোনেশিয়া? সঠিক উত্তর যেটা সেটা হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের ওপর দিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা অতিক্রম করে না। এবার আমরা একবার দেখে নিই বিষুবরেখা কোন কোন দেশের মধ্য দিয়ে গেছে। আফ্রিকা মহাদেশের গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, রিপাবলিক অফ কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো বা ডিআরসি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ওপর দিয়ে গেছে, উগান্ডার ওপর দিয়ে গেছে, কেনিয়া, সোমালিয়া, সাও টোমে এবং প্রিন্সিপি, এগুলো হলো আফ্রিকা মহাদেশের এই দেশগুলোর ওপর থেকে বিষুবরেখা পাস করেছে। এবার হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো। এটা হলো ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, এই তিনটের মধ্যে থেকে দক্ষিণ আমেরিকার এই তিনটে দেশের উপর দিয়ে বিষুবরেখা পাস করেছে। আর এশিয়া এবং ওশিয়ানিয়ার মালদ্বীপ, ইন্দোনেশিয়া আর কিরিবাটি, এই তিনটে দেশের উপর থেকে গিয়েছে বিষুবরেখা। এখানে একটা ট্রিক দেওয়া হয়েছে, যদি তোমার মনে হয় এই ট্রিক দিয়ে তোমরা মনে রাখতে পারো তাহলে এটা ফলো করতে পারো। 66 নম্বর প্রশ্ন হলো, ইকুইনক্স দিবস কখন ঘটে? অপশান এতে দিয়েছে যখন দিন রাতের চেয়ে ছোট হয় তখন, যখন দিন বছরের সবথেকে দীর্ঘ হয় তখন, যখন দিন রাতের চেয়ে বড় হয় তখন, নাকি যখন দিন এবং রাত সমান হয় তখন। সঠিক উত্তর হলো যখন দিন এবং রাত সমান হয় তখন সেটাকে ইকুইনক্স বলা হয়। 67 নম্বর প্রশ্ন, সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? 92 গুণ, 109 গুণ, 146 গুণ নাকি 123 গুণ? সঠিক উত্তর হলো 109 গুণ। সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের 109 গুণ। সূর্যের যেই ব্যাস সেটা হলো 13,92,700 কিলোমিটার, যা প্রায় 109টি পৃথিবীর ব্যাসের সমান। আর পৃথিবীর ব্যাস সেদিকখানে হলো 12,742 কিলোমিটার। আর চাঁদের ব্যাস যদি আমরা বলি সেটা হলো 3,474 কিলোমিটার। তো সূর্য পৃথিবীর তুলনায় 109 গুণ বড়, আর পৃথিবী চাঁদের তুলনায় প্রায় 3.7 গুণ বড়। পরের প্রশ্ন, 68 নম্বর প্রশ্ন, একমাত্র মহাদেশ কোনটি যেখানে কর্কট ক্রান্তি রেখা, বিষুবরেখা এবং মকর ক্রান্তি রেখা অতিক্রম করেছে? অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, এশিয়া নাকি আফ্রিকা? সঠিক উত্তর হলো আফ্রিকা। আফ্রিকার মধ্যে দিয়েই কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা, এই তিনটে রেখাই পাস করেছে আফ্রিকা মহাদেশের উপর দিয়ে। 69 নম্বর প্রশ্ন হলো, জোয়ার ভাটা কী কারণে ঘটে? সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহে মহাকর্ষীয় আকর্ষণ বলের জন্য, শুধুমাত্র সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় আকর্ষণের জন্য, নাকি শুধুমাত্র সূর্যের আকর্ষণ বলের জন্য, নাকি শুধুমাত্র চাঁদের আকর্ষণ বলের জন্য? সঠিক উত্তর হলো সূর্য এবং চন্দ্র, এদের আকর্ষণ বলের জন্যই জোয়ার ভাটা ঘটে থাকে। 70 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবথেকে গরম গ্রহ কোনটি? বুধ, মঙ্গল, শুক্র এবং পৃথিবী, এগুলোর মধ্যে সবথেকে গরম গ্রহ কোনটি? সঠিক উত্তর হলো শুক্র। আগের ভিডিওতে আমরা বলেছিলাম বুধ এবং শুক্র গ্রহের মধ্যে শুক্র সবথেকে বেশি গরম। যদিও সূর্যের একদম কাছে রয়েছে বুধ, কিন্তু বুধের থেকে বেশি গরম হচ্ছে গিয়ে শুক্র। এর কারণ হলো সূর্যতে একটা ঘন বায়ুমণ্ডল রয়েছে, সালফিউরিক অ্যাসিডের একটা ঘন বায়ুমণ্ডল রয়েছে, যার ফলে সূর্য থেকে যেই তাপটা আসে শুক্রের ভূপৃষ্ঠে, সেটা প্রতিফলিত হয়ে বেরিয়ে যেতে পারে না, ফলে শুক্রের ভূপৃষ্ঠ খুব উত্তপ্ত অবস্থায় থাকে। আর আরেকটা কারণ সেটা হলো শুক্র নিজের অক্ষের চারিদিকে খুব ধীর গতিতে ঘোরে, মানে শুক্রের যেই দিন এবং রাত তার দৈর্ঘ্য খুব বেশি হয়। এই কারণে খুব বেশিক্ষণ ধরে সূর্যের আলো শুক্রের ভূপৃষ্ঠে পড়ে এবং এর ফলে শুক্র খুব বেশি উত্তপ্ত হয়। এই কারণগুলির জন্যই শুক্র সবথেকে বেশি গরম।
71 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি একটি আগ্নেয় শিলার উদাহরণ? বেলে পাথর, ব্যাসল্ট, চুনাপাথর নাকি মার্বেল? সঠিক উত্তর হলো ব্যাসল্ট। ব্যাসল্ট একটি আগ্নেয় শিলার উদাহরণ। শিলা সাধারণত তিন ধরনের হয়। একটা হলো আগ্নেয় শিলা, যেটা আমাদের ভূগর্ভে যেই ম্যাগমা রয়েছে সেটা যখন বিস্ফোরণের মাধ্যমে বা আগ্নেয়গিরির মাধ্যমে বেরিয়ে আসার পর কী হয়, এটা যখন ভূপৃষ্ঠে এসে পড়ে তখন ধীরে ধীরে ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়, কঠিন এবং শক্ত হয়ে এই আগ্নেয় শিলায় রূপান্তরিত হয়। এই আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট, গ্যাব্রো, অবসিডিয়ান এবং পাইরোক্লাস্টিক। এর মধ্যে যে অবসিডিয়ান শিলাটি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অবসিডিয়ান সবথেকে শার্পেস্ট শিলা বা শার্পেস্ট রক। তারপর হলো পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ হলো স্যান্ডস্টোন, লাইমস্টোন, শেল, কংগ্লোমারেট, কোল। আর হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা গঠিত হয় আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে রূপান্তরিত হয় এবং এই রূপান্তরের ফলেই রূপান্তরিত শিলা গঠিত হয়। এর উদাহরণ হলো মার্বেল, নাইস, স্লেট, কোয়ার্টজ আর সিস্ট। পরের প্রশ্ন 73 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অবসাদী শিলার উদাহরণ? অবসাদী শিলা মানে পাললিক শিলা। অপশন রয়েছে বেলে পাথর, গ্রানাইট, স্লেট নাকি মার্বেল। সঠিক উত্তর হলো বেলে পাথর বা স্যান্ডস্টোন। এটা অবসাদী শিলার উদাহরণ। এবার অবসাদী শিলা সম্পর্কে আমরা একটু দেখে নিই। পাললিক শিলা বা অবসাদী শিলা, এই শিলা কী হয়, নদী, হাওয়া বা বরফ এবং সমুদ্রের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত কণা স্তরে স্তরে জমে এবং স্তরে স্তরে জমার পর চাপের ফলে এই অবসাদী শিলা বা পাললিক শিলা তৈরি হয়। প্রধান বৈশিষ্ট্য হলো এটা, এই শিলাগুলি স্তরযুক্ত থাকে আর এই শিলার মধ্যে, শিলার স্তরগুলির মাঝখানেই ফসিলস বা জীবাশ্ম থাকতে পারে। আর সাধারণত এগুলো খুব ভঙ্গুর ধরনের হয়, নরম এবং সহজেই ভেঙে যায়। আর এর উদাহরণ হলো স্যান্ডস্টোন, এটা বালুকণা জমে তৈরি হয়। চুনাপাথর বা লাইমস্টোন এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত হয়। শেল, এটা মিহি কাদামাটি দিয়ে তৈরি হয়। কোল, এটা উদ্ভিদ এবং জৈব পদার্থ জমে তৈরি হয়। আর কংগ্লোমেরেট, এটা বিভিন্ন আকৃতির পাথর একত্রে জমে তৈরি হয়। এই অবসাদী শিলা বা পাললিক শিলা ভূগঠনের গুরুত্বপূর্ণ অংশ এবং এর থেকে তেল, গ্যাস এবং কয়লা পাওয়া যায়। 74 নম্বর প্রশ্ন হলো সৌরজগতের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি? মঙ্গল, বৃহস্পতি, নেপচুন নাকি শুক্র? সঠিক উত্তর হলো নেপচুন। 75 নম্বর প্রশ্ন, জেট বিমান কোন স্তরের ওপর থেকে ওড়ে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? সঠিক উত্তর সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরবর্তী যেই বায়ুমণ্ডলীয় স্তর সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে জেট বিমান উড়ে যায়। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একবার দেখে নিই বায়ুমণ্ডলের 5টি স্তর সম্পর্কে। সবার প্রথম স্তর, যেটা ভূপৃষ্ঠের একদম কাছের স্তর, সেটা হলো ট্রপোস্ফিয়ার। এটা সবথেকে নিচের স্তর। আবহাওয়া এবং মেঘ এখানে গঠিত হয়। তারপর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন স্তর আছে যা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি সেটা শোষণ করে নেয়। তারপর হলো মেসোস্ফিয়ার, এখানে উল্কাপিণ্ড এসে পুড়ে যায়। তারপর হলো থার্মোস্ফিয়ার, অরোরা, যেটা উত্তর এবং দক্ষিণ মেরুতে যে অরোরা দেখা যায় সেটা এই স্তরের জন্যই দেখা যায়। আর মহাকাশযানও এই স্তরে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ারেই প্রতিফলিত হয়। তারপর হলো এক্সোস্ফিয়ার, এটা সবথেকে উঁচু স্তর, এখানে বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাশূন্যে মিশে যায়। 76 নম্বর প্রশ্ন, মৃত উদ্ভিদ এবং প্রাণীর অবশেষ কী নামে পরিচিত? ষাঁড়, ছাঁচ, জীবাশ্ম নাকি অবশেষ? সঠিক উত্তর জীবাশ্ম। 77 নম্বর প্রশ্ন, মাশরুম রক কী কারণে গঠিত হয়? হিমবাহের দ্বারা, সমুদ্র তরঙ্গের দ্বারা, নদী ক্ষয়ের ফলে নাকি বায়ু ক্ষয়ের ফলে? সঠিক উত্তর হলো বায়ুর ক্ষয়ের ফলে এই ধরনের মাশরুম রক গঠিত হয়। এবার একবার দেখে নিই কীভাবে এই মাশরুম রক গঠিত হয়। মাশরুম রক হলো এক ধরনের ভূতাত্ত্বিক গঠন যা প্রধানত বায়ু ক্ষয়ের ফলে তৈরি হয়। ধরো একটা এরকম এক ধরনের শিলার স্তর রয়েছে, একটা শিলা রয়েছে। এবার কী হয়, যখন মরুভূমি বা শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহিত হয় তখন সেই বায়ুর মধ্যে থাকে বিভিন্ন ধরনের ছোট বড় বালুকণা। এবার এই শিলা যদি দুটি স্তরে গঠিত হয়, এর ওপরের স্তরটা যদি শক্ত হয় আর নিচের স্তরটা যদি নরম হয়, তাহলে কী হবে, বায়ু প্রবাহের ফলে বায়ুর যেই কণাগুলো রয়েছে, বালির কণাগুলো রয়েছে, সেটা গিয়ে এই নরম যেই শিলা সেটাকে সবার প্রথমে ক্ষয় করবে। তো কী হবে, ধীরে ধীরে দীর্ঘদিন ক্ষয়ের ফলে একটা অসম ক্ষয়ের সৃষ্টি হবে। অসম ক্ষয়ের ফলে নিচের যেই অংশটি সেটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম হয়ে যাবে, সরু হয়ে যাবে। আর ওপরে যেই শিলাটি শক্ত রয়েছে সেটা তুলনামূলকভাবে কম ক্ষয়প্রাপ্ত হবে। এর ফলে কী হয়, একটা ব্যাঙের ছাতার মতো আকৃতি তৈরি হয়, যেখানে ওপরের শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয়, নিচের শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবেই এই ধরনের মাশরুম রক হেড তৈরি হয়।
আর এটা সাধারণত কিসের জন্য হয়? সাধারণত মরুভূমি অঞ্চলে এগুলো দেখা যায়, আর এটা বায়ু প্রবাহের ক্ষয়ের ফলে তৈরি হয় এই মাশরুম রকহেড। 78 নম্বর প্রশ্ন হলো লিথিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কোন ধরনের শিলা গঠিত হয়? অবসাদী শিলা, প্রাথমিক শিলা, আগ্নেয় শিলা নাকি রূপান্তরিত শিলা? সঠিক উত্তর হলো অবসাদী শিলা বা পাললিক শিলা গঠিত হয় লিথিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় সেটাকেই বলা হয় অবসাদী শিলা, আর এই প্রক্রিয়াকেই লিথিফিকেশন বলা হয়। 79 নম্বর প্রশ্ন হলো ভূকম্পবিদ্যা কী নামে পরিচিত? সিসমোলজি, লিথোলজি, সেমিওলজি নাকি হিস্টোলজি? সঠিক উত্তর হলো সিসমোলজি। ভূকম্পবিদ্যাকে বলা হয় সিসমোলজি। 80 নম্বর প্রশ্ন হলো কোন শিলা ম্যাগমা ঠান্ডা হয়ে স্ফটিকায়নের ফলে গঠিত হয়? গ্রানাইট, চক, কয়লা নাকি শেল? আমরা এর আগেই বললাম ম্যাগমা ঠান্ডা হয়ে যে শিলা গঠিত হয় সেগুলো হয় আগ্নেয় শিলা, আর গ্রানাইট একটা আগ্নেয় শিলার উদাহরণ। 81 নম্বর প্রশ্ন হলো বেলে পাথর বা স্যান্ডস্টোন কোন ধরনের শিলা? রূপান্তরিত, অবসাদী, আগ্নেয় নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর আমরা বললাম বেলে পাথর বা স্যান্ডস্টোন হলো অবসাদী শিলা বা পাললিক শিলার উদাহরণ। 82 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি একটি মোটা দানাদার আগ্নেয় শিলা যাতে কোয়ার্টজ এবং ফেলসপার থাকে? গ্রানাইট, ব্যাসল্ট, অ্যান্ডেসাইট নাকি মার্বেল? সঠিক উত্তর যেটা সেটা হলো গ্রানাইট। গ্রানাইটে কোয়ার্টজ এবং ফেলসপার পাওয়া যায়। পরের প্রশ্ন 83 নম্বর প্রশ্ন পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন মৌলটি? অক্সিজেন, সিলিকন, হাইড্রোজেন, লোহা? কিছুক্ষণ আগেই আমরা একটা প্রশ্নে দেখলাম সিলিকন এবং অক্সিজেন এই দুটো মৌল আমাদের ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তার মধ্যে অক্সিজেন সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তো সঠিক উত্তর হবে অক্সিজেন। আর অক্সিজেনের পরেই যেই মৌলটি পাওয়া যায় সেটা হলো সিলিকন। 84 নম্বর প্রশ্ন ইউরোপা কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ? শনি, ইউরেনাস, বৃহস্পতি নাকি মঙ্গল? ইউরোপা হলো বৃহস্পতি গ্রহের প্রাকৃতিক উপগ্রহ। 85 নম্বর প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে গলিত শিলা কী নামে পরিচিত? ব্যাসল্ট, ল্যাকোলিথ, লাভা নাকি ম্যাগমা? সঠিক উত্তর হলো ম্যাগমা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভূগর্ভে বা পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে যেই গলিত তরল রয়েছে সেটাকে ম্যাগমা বলে, আর এই ম্যাগমাই যখন বিস্ফোরণের মাধ্যমে বা আগ্নেয়গিরির মধ্য থেকে বেরিয়ে এসে যখন ভূপৃষ্ঠে আসে তখন সেটাকে লাভা বলা হয়। তাহলে ভূগর্ভ থাকলে সেটাকে ম্যাগমা বলা হয়, আর ভূপৃষ্ঠে উঠে আসলে সেই ম্যাগমাকেই লাভা বলে। 86 নম্বর প্রশ্ন হলো বায়ু, জল এবং জলবায়ুর প্রভাবে শিলা ভাঙার প্রক্রিয়াকে কী বলা হয়? ভূমিধস, ওয়েদারিং, এরোশন ক্ষয় নাকি মৃত্তিকা ক্ষয়? যেহেতু বায়ু, জল এবং জলবায়ু এগুলো ওয়েদারেরই অংশ, তো এর প্রভাবে শিলা ভাঙার প্রক্রিয়াকে বলা হয় ওয়েদারিং। 87 নম্বর প্রশ্ন চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত অংশ? 1/10 অংশ, 1/6 অংশ, 1/8 অংশ নাকি 1/4 অংশ? আশা করি এটার উত্তর তোমরা সকলেই জানো। সঠিক উত্তর হলো 1/6 অংশ। কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে 36 কেজি হয়, তাহলে চাঁদে নিয়ে গেলে তার ওজন হবে 6 কেজি। কারণ চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 ভাগ। এর কারণ হলো চাঁদের গ্র্যাভিটেশনাল বা মাধ্যাকর্ষণ শক্তি একটু উইক। পরের প্রশ্ন 88 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক? এতে দেওয়া রয়েছে আগ্নেয় শিলা প্রাথমিক শিলা নামে পরিচিত, বিতে রয়েছে আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট এবং ব্যাসল্ট, সিতে দেওয়া রয়েছে আগ্নেয় শিলা রাসায়নিক বিক্রিয়ায় কম প্রভাবিত হয়। এখানে যে তিনটে বিবৃতি দেওয়া রয়েছে তিনটেই সঠিক, সুতরাং সঠিক উত্তর হবে বি, এ বি সি তিনটেই সঠিক। এবার একটু আলোচনা করে নিই আগ্নেয় শিলা প্রাথমিক শিলা। অবশ্যই আগ্নেয় শিলা একটা প্রাথমিক শিলা, কারণ আগ্নেয় শিলাই সবার প্রথমে তৈরি হয় যখন ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে ঠান্ডা হয়ে ধীরে ধীরে কঠিন হয়ে আগ্নেয় শিলা গঠিত হয়, এবং এই আগ্নেয় শিলাই ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে রূপান্তরিত শিলা এবং পাললিক শিলায় পরিণত হয়। আগ্নেয় শিলার উদাহরণ আমরা আগেই পড়লাম গ্রানাইট এবং ব্যাসল্ট। আর আগ্নেয় শিলা রাসায়নিক বিক্রিয়ায় কম প্রভাবিত হয়, এর কারণ হলো আগ্নেয় শিলা যেহেতু খুব ডেন্স এবং কঠিন হয়, খুব শক্ত হয়, সেজন্য এগুলো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কম প্রভাবিত হয় এবং এর ক্ষয়ও খুব ধীরে ধীরে হয়। 89 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ব্রাহ্মণ গ্রহটি প্রধান গ্রহাণু বেল্টে অবস্থিত? হাউমিয়া, সেরেস, মেকে নাকি ইরিস? সঠিক উত্তর হলো সেরেস। এটি আমাদের প্রধান গ্রহাণু বেল্ট বা মেইন অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থিত। আমাদের সৌরজগতে দুটি অ্যাস্ট্রয়েড বেল্ট দেখা যায়, একটা হলো মেইন অ্যাস্ট্রয়েড বেল্ট আর একটা হলো কুইপার বেল্ট। মেইন অ্যাস্ট্রয়েড বেল্টের অবস্থান হলো মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে, আর এখানে লক্ষাধিক ছোট গ্রহাণু এবং ক্ষুদ্র গহ্বর রয়েছে। এখানে যে সমস্ত অ্যাস্ট্রয়েড দেখা যায় তার উদাহরণগুলি হলো সেরেস, ভেস্তা এবং পালাস। আর কুইপার বেল্টের অবস্থান হলো নেপচুনের কক্ষপথের বাইরে 30 থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থিত।
কুইপার বেল্ট। আর এর বৈশিষ্ট্য হলো বরফ আচ্ছাদিত গ্রহাণু এবং ক্ষুদ্র গ্রহের অঞ্চল এটি। এখানে প্লুটো, মেকে এবং হাউমেয়া এই সমস্ত বামন গ্রহ দেখা যায়। আর এদের মধ্যে মেইন বেল্টে মেইন অ্যাস্ট্রয়েড বেল্টে ধাতব বস্তু এবং শিলার পরিমাণ বেশি। আর কুইপার বেল্টে কী হয়, বরফময় বস্তুতে সমৃদ্ধ। যেহেতু এখানে সূর্যের কিরণ কম পৌঁছায়, সেজন্য এখানে বরফ জাতীয় বস্তুতে সমৃদ্ধ এই অঞ্চলটি। 90 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমি কোন মহাদেশের ওপর রয়েছে? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর তোমরা সকলেই জানো, সাহারা মরুভূমি দেখা যায় আফ্রিকায়। এবার সাহারা মরুভূমি টোটাল 10টি দেশের ওপর বিস্তৃত। একটা হলো মারিতিয়ানা, তারপর মরক্কো, মালি, নাইজার, সুদান, চাঁদ, আলজেরিয়া, লিবিয়া, তিউনেশিয়া আর মিশর। এই 10টি দেশের ওপর থেকে বিস্তৃত এবং এটা খুব ইম্পর্টেন্ট, সাহারা মরুভূমি কোন দেশগুলির ওপর বিস্তৃত, এটা মনে রাখা দরকার। 91 নম্বর প্রশ্ন হলো, কোন ধরনের জলবায়ু ঠান্ডা জলবায়ুর মধ্যে পড়ে? আর্দ্র উপক্রান্তীয়, পার্বত্য, আর্দ্র মহাদেশীয় নাকি তুন্দ্রা? সঠিক উত্তর হলো তুন্দ্রা জলবায়ু। এটা হলো এক ধরনের ঠান্ডা বা বরফ প্রধান জলবায়ু। 92 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ কোন মহাদেশ দিয়ে প্রবাহিত হয়? আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা নাকি ইউরোপ? এটা আশা করি তোমরা সকলেই জানো, নীল নদ প্রবাহিত হয়েছে আফ্রিকার মধ্য দিয়ে। নীল নদ টোটাল 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই দেশগুলো হলো উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো বা ডিআরসি বা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, দক্ষিণ সুদান, সুদান, ইথিওপিয়া, এরিত্রিয়া আর 11 নম্বর রয়েছে মিশর। এই দেশগুলির মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয়ে তারপর ভূমধ্যসাগরে গিয়ে পড়ে মিশেছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কোন কোন দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে। 93 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব কত? 300 কিলোমিটার, 5 কিলোমিটার, 30 কিলোমিটার নাকি 2.5 কিলোমিটার? আমরা দেখলাম আমাদের যে ভূত্বক সেটা দুটি ভাগে বিভক্ত, একটা হলো মহাদেশীয় ভূত্বক আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বক যেটা, তার পুরুত্ব কম, আর মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব অনেক বেশি, মানে ওশানিক ক্রাস্টের থেকে বেশি। আর সঠিক উত্তর হবে 30 কিলোমিটার হলো মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব। 94 নম্বর প্রশ্ন, নাথুলা পাস ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে সংযোগ স্থাপন করে? বাংলাদেশ, ভুটান, নেপাল নাকি চীন? সঠিক উত্তর হলো চীন। না। 95 নম্বর প্রশ্ন, মৌসী নদী কোন নদীর উপনদী? গোদাবরী, গঙ্গা, যমুনা নাকি কৃষ্ণা? সঠিক উত্তর হলো কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপনদী হলো মৌসী নদী, আর এই মৌসী নদীর তীরেই অবস্থিত বিখ্যাত শহর হায়দ্রাবাদ। 96 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি উপদ্বীপীয় নদী? সিন্ধু, নর্মদা, ব্রহ্মপুত্র নাকি গঙ্গা? উপদ্বীপ বা প্রায়দ্বীপ বা পেনিনসুলা কাকে বলে? আমাদের দক্ষিণ ভারতের ছবিটা যদি দেখি ম্যাপে, তাহলে দেখব দক্ষিণ ভারতের ছবিটা কিছুটা এরকম ত্রিভুজ আকৃতির, আর 3 দিক জল দ্বারা বেষ্টিত। একদিকে রয়েছে, নিচের দিকে রয়েছে ভারত মহাসাগর, এইদিকে আরব সাগর, আর এইদিকে রয়েছে বঙ্গোপসাগর। 3 দিক জল দ্বারা বেষ্টিত কোনো স্থলভাগকেই বলা হয় পেনিনসুলা বা উপদ্বীপ। আর এই উপদ্বীপীয় নদীর মধ্যে একটা নদী হলো নর্মদা, তো এখানে সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা হলো একটা পেনিনসুলার নদী, পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদী। সঠিক উত্তর এখানে নর্মদা। পরের প্রশ্ন, 97 নম্বর প্রশ্ন, কোটেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, গোমতী, ভাগীরথী নাকি কোশি? সঠিক উত্তর ভাগীরথী। ভাগীরথী নদীর ওপর কোটেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। 98 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 39%, 79%, 10% নাকি 21%? সঠিক উত্তর হলো 21%। তো বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ 21%। 99 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও সম্প্রচারের জন্য ব্যবহৃত হয়? এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? সঠিক উত্তর হলো থার্মোস্ফিয়ার। অপশন বি থার্মোস্ফিয়ার। 100 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর কোনটি? 101 নম্বর প্রশ্ন, বোনাস প্রশ্ন এগুলো। বায়ুমণ্ডলের সবথেকে বাইরের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? এটা কিছুক্ষণ আগেই পড়লাম, এক্সোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সবথেকে বাইরের স্তর, এবং এক্সোস্ফিয়ার এই স্তরটিতেই কী হয়, বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাবিশ্বে বা মহাকাশে মিলিয়ে যায়। 102 নম্বর প্রশ্ন, কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়? সাধারণত আমাদের সৌরজগতের যে গ্রহ সেগুলো
পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। আর দুটি গ্রহ রয়েছে যেটা ঠিক উল্টোটা করে। অপশানে রয়েছে মঙ্গল এবং বুধ, মঙ্গল এবং নেপচুন, শুক্র ইউরেনাস, নাকি নেপচুন এবং বৃহস্পতি। সঠিক উত্তর যেটা সেটা হলো শুক্র এবং ইউরেনাস, এরা পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়। 103 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? 13 কিলোমিটার, 30 কিলোমিটার, 6 কিলোমিটার, নাকি 50 কিলোমিটার? সঠিক উত্তর হলো 13 কিলোমিটার ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা। 104 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন গ্রিনহাউস গ্যাসটি? নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তর যেটা সেটা হলো জলীয় বাষ্প বা H2O। এটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই গ্রিনহাউস গ্যাসটি। পরের প্রশ্ন 105 নম্বর প্রশ্ন বলেছে, গ্রহাণু বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে অবস্থিত? বৃহস্পতি ও শনি, মঙ্গল এবং বৃহস্পতি, শনি এবং ইউরেনাস, নাকি বুধ এবং শুক্র? এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা বাকি যেই 50টা ভূগোলের প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট দেখিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।